তো আজকে পিএসসি মাস্টার মিস্ট্রেসের জন্য হিস্ট্রি অফ লিটারেচারের যে সিরিজ সেটা আমি শুরু করতে চলেছি। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ফিনিক্স ইংলিশ হাব যে গাইডেন্স সেন্টার, সেখান থেকে আমরা ফ্রিতে একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে সিরিজ শুরু করব এবং সমীরুল স্যার আমাদের গ্রামারের সিরিজ শুরু করবে। তো আমি আজকে প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি হিস্ট্রি অফ লিটারেচারের যে পিরিয়ডস, বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, এজ ডিভিশন, কোন সময়টাকে কোন এজ বলে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের এজ নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিও দেখার পরে তোমাকে আর হিস্ট্রি অফ লিটারেচারের কোন সময়টাকে কোন পিরিয়ড বলে এটার জন্য আর কোথাও কিছু পড়ার দরকার নেই, কোনো ভিডিও দেখার দরকার নেই। এই ভিডিওটা দেখলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি লিখে রাখি যে এই ভিডিওটা মূলত পিএসসি মাস্টার মিস্ট্রেস এই যে এক্সাম, এই এক্সামকে ফোকাস করে ভিডিওটি হবে এবং তোমরা যারা কেভিএস, এনভিএস বা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ভিডিও দেখে বেনিফিটস পাবে। যাই হোক, আমরা চলো শুরু করি ভিডিওটি। দেখো, হিস্ট্রি অফ লিটারেচারের যে ফার্স্ট পিরিয়ড সেটাকে আমরা বলি ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা শুরু হচ্ছে 450 থেকে। হিস্ট্রি অফ লিটারেচার শুরু হচ্ছে একদম 450 থেকে 1066, যখন নরমান কনকোয়েস্ট হয়েছিল, নরমানরা ইংল্যান্ডকে কনকোয়েস্ট করেছিল, সেই সময়টুকু পর্যন্ত আমরা বলি ওল্ড ইংলিশ পিরিয়ড। তবে মাথায় রাখবে যে এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা তোমাদের পিএসসির সিলেবাসে নেই। তোমাদের পিএসসির সিলেবাস শুরু হচ্ছে 1340 থেকে। তাই ওল্ড ইংলিশের কোনো হিস্ট্রি তোমাদের জানার প্রয়োজন নেই। তবে মনে রাখবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে 450 থেকে। নেক্সট আমরা দেখব মিডল ইংলিশ পিরিয়ড। দেখো, 1066 একটা ইম্পর্টেন্ট ইয়ার, আমি বলেই দিলাম যে দিস ইজ দ্য ইয়ার অফ নরমান কনকোয়েস্ট। এই যে মিডল ইংলিশ পিরিয়ড সেটা চলছে 1066 টু 1500। এখন এখানেই আমাদের পড়ে যাচ্ছে এজ অফ চসার। এজ অফ চসার, এজ অফ চসার মূলত চসারের যে লাইফ টাইম, লাইফ স্প্যান, সেটাকেই ধরা হয়। যেমন 1340 টু 1400, এই সময়টাকে আমরা বলতে পারি যে এজ অফ চসার। এখন এই সময়ের বৈশিষ্ট্য কি, বা সব থেকে আমরা প্রথমে দেখে নেব নোটেবল ওয়ার্কস, ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ এজ অফ চসার বা মিডল ইংলিশ পিরিয়ড। দেখো, চসারের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলস চসারের একদম একটা এপোচ মেকিং বুক আমরা বলতে পারি, যেখানে অনেক ক্রিটিক্স বলে থাকে যে এখানে শিডস অফ নভেল সেটাও পাওয়া যায়। এবং এটাকে বলা হয় যে ফার্স্ট ইংলিশ অথেন্টিক পোয়েট্রি। চসারকে ওই জন্যই বলা হয়, জেফ্রে চসারকে, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আরো একটা বই আছে, স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা মিডল ইংলিশ পিরিয়ডের বই, এজ অফ চসারের আগে। তাই এটা তোমাদের পিএসসি সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট না। নেক্সট আমরা দেখব কি ফিচার্স, এই মিডল ইংলিশ পিরিয়ডের কি ফিচার্স আমরা দেখে নেব। সেটা হচ্ছে শিভলরি, রিলিজিয়াস থিমস। এটা হচ্ছে মিডল ইংলিশ রাইটিং এর ফিচার্স। নেক্সট আমরা চলে যাব যে মেজর অথার্স। অলরেডি আমি জিওফ্রে চসারের নাম করেছি। জিওফ্রে চসারেরই আরেকজন কন্টেম্পোরারি হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড, এবং আরো একজন কন্টেম্পোরারি তোমরা এখানে জেনে রাখো, জন গাওয়ার। এই তিনজন মূলত একই সময়ে লিখতেন এবং খুবই ইম্পর্টেন্ট রাইটার ছিলেন। তোমাদের পিএসসির যে হিস্ট্রি অফ লিটারেচারের সিলেবাস, সেখানে কিন্তু তোমরা এই তিনজন রাইটারের বিভিন্ন ওয়ার্কস, বিশেষ করে চসারের যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা একদম খুঁটিনাটি ধারণা রাখবে। নেক্সট
নেক্সট পিরিয়ড আমরা দেখছি রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ড মনে রাখবে, আগের ভিডিওতে আমি বললাম এজ অফ চসার হচ্ছে 1340 থেকে 1400। এবার এই 1400 থেকে যে 1500, এই সময়টাকে এই সময়টাকে হিস্ট্রি অফ লিটারেচারে বলা হয় ডার্ক এজ। কি বলা হয়? ডার্ক এজ, অন্ধকার যুগ। কেন এটাকে অন্ধকার যুগ বলা হয়? তার কারণ এই সময়ে তেমন কোনো নোটেবল রাইটার্স ছিলেন না। বেশ, এবার আমরা চলে যাব রেনেসা পিরিয়ড, যেটা 1500 থেকে 1660, এই গোটা পিরিয়ডটাকে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য রেনেসা পিরিয়ড। কিন্তু এর মধ্যে আবার কিছু সাব ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, সাব ডিভিশন আছে। এই রেনেসা পিরিয়ডটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এলিজাবেথান, কুইন এলিজাবেথের নাম অনুসারে; জ্যাকোবিয়ান, জেমস ওয়ান, কিং জেমস ওয়ান; ক্যারোলাইন হচ্ছে চার্লস ওয়ানের নাম অনুসারে, কিং চার্লস ওয়ান। এটাকে মনে রাখার একটা টেকনিক: এলিজাবেথান, জ্যাকোবিয়ান, জে ফর জেমস, অ্যান্ড ক্যারোলাইন, সি ফর চার্লস ওয়ান। ঠিক আছে, এটা মনে রাখবে যে এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ এবং ক্যারোলাইন এজ, এই তিনটেই কিন্তু রেনেসা পিরিয়ডের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখব নোটেবল ওয়ার্কস। এখানে মনে রাখবে শেক্সপিয়ার বিলং করছে এলিজাবেথান পিরিয়ডের মধ্যে। আরো একজন ইম্পর্টেন্ট রাইটার এই সময়ে হচ্ছে স্পেন্সার। ফেরি কুইন লিখেছেন, এটা একটা এপিক পোয়েম তোমরা বলতে পারো। তো এই দুটো বই, এবং মনে রাখবে যে এখানে প্রচুর আরো ইম্পর্টেন্ট রাইটার্স আছে, প্রচুর ইম্পর্টেন্ট বুকস আছে, যেগুলো তোমরা ডিটেলসে যখন আমরা রেনেসা পিরিয়ড পড়বো তখন এগুলো জানতে পারবো। বর্তমানে আমরা শুধু টাইম পিরিয়ডটার উপরেই ফোকাস রাখছি। ওকে, নেক্সট দেখো কি ফিচার্স। এখানে হিউম্যানিজম এবং ব্ল্যাঙ্ক ভার্স, লেখার মধ্যে ব্ল্যাঙ্ক ভার্স যে টেকনিক সেটা ইউজ করা হতো এই সময়ে বেশি পরিমাণে, এবং হিউম্যানিজম, হিউম্যান রাইটস, সেই বিষয়টার উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখব মেজর অথর্স, অবভিয়াসলি শেক্সপিয়ার, স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো এবং জন ডান, এই সমস্ত রাইটার্স গুলো আমরা এই সময়ে দেখতে পাই। আমরা এবার নেক্সট পিরিয়ডে চলে যাব। দেখো পরের পিরিয়ড হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা শুরু হচ্ছে 1660 টু 1798, একদম রোমান্টিক এজের আগে অবধি এই সময়টাকে আমরা বলছি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকেও আবার সাব ক্লাসে, সাব পিরিয়ডে আমরা ভাগ করছি। এর প্রথম যে সাব ডিভিশন সেটাকে আমরা বলছি রেস্টোরেশন পিরিয়ড, নেক্সট অগাস্টান পিরিয়ড, এবং এজ অফ সেন্সিবিলিটি, বা এজ অফ সেন্সিবিলিটিকে আর একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে এজ অফ ট্রানজিশন। নিউ ক্লাসিক্যাল থেকে রোমান্টিক এজে ট্রানজিশন হচ্ছে, তার জন্য এই সময়টাকেও বলা হয় এজ অফ ট্রানজিশন। এই সময়ের যে নোটেবল ওয়ার্ক সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস, জনাথন সুইফটের, নেক্সট রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। এবং এখানে কি ফিচার্স কি পাচ্ছি আমরা? স্যাটায়ার দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে রিজন। আর আরো একটা জিনিস মনে রাখবে যে এই সময়ে সব থেকে বেশি যেটা ফ্লারিশ করেছিল সেটা হচ্ছে প্রোজ, বিশেষ করে এসে কিন্তু এমন একটা লিটারারি ফর্ম যেটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে প্রচুর পরিমাণে লেখা হয়েছিল। অনেক পিরিয়ডিক্যাল এসে এই সময়ে শুরু হয়েছিল, যেগুলো আমরা যখন ডিটেলসে এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে আলোচনা করব তখন জোসেফ অ্যাডিসন, সুইফট, এই সমস্ত রাইটার্সরা কি রিচার্ড স্টিল, এই সমস্ত রাইটাররা কি পিরিয়ডিক্যাল এসে শুরু করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবার আমরা দেখব মেজর অথর্স। জাস্ট কয়েকটা রাইটারের নাম আমরা এখানে জেনে রাখি: জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট। এরা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের একদম ফেমাস রাইটার্স। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি যে এই এজ ডিভিশন এটা কিন্তু এক একটা বইয়ে এক রকম করা হয়েছে। অ্যান্ড্রু স্যান্ডার্সে একরকম আছে, রুটলেজে একরকম আছে, অ্যালবার্টে একরকম আছে, আবার যে লোকাল বুক এমএন সিনা তারা একরকম ভাবে করেছে।
তবে এই যে আমি এস ডিভিশনটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা জিস্ট বলতে পারো, যে সমস্ত বইগুলোতে যা আছে টাইম পিরিয়ডটা অনেকটা আলাদা থাকতে পারে অনেক বইয়ে। তবে মনে রাখবে যে এটা যদি তুমি মনে রাখো তাহলে একটা ক্লিয়ার ধারণা, একটা মোটামুটি ধারণা কিন্তু তোমার হয়ে যাবে এজ ডিভিশন সম্পর্কে। নেক্সট আমাদের আসছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে 1798। মনে রাখবে এখানে লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেলর কোলরিজ। এটা একটা পোয়েট্রি কালেকশন যেটা পাবলিশ হয়েছিল এই 1798 পোয়েট্রি কালেকশন 1798 এই বইটা পাবলিশ হয়েছিল। এই বইয়ের পাবলিকেশনের সময়টা থেকেই ধরা হয় যে রোমান্টিক এজ শুরু হচ্ছে। নেক্সট এখানে আমরা দেখব নোটেবল ওয়ার্কস। রোমান্টিক এজ একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এজ, এটাকে বলা হয় এজ অফ রেভলিউশন। তার কারণ আগের এজ থেকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট টেস্ট অফ লিটারেচার আমরা এই সময় দেখতে পাবো। সেই জন্য এখানে অনেক নোটেবল ওয়ার্কস আছে, তবে মূলত কয়েকটা লিরিক্যাল ব্যালাডস, এখানে নামটা লেখাই আছে, এখানে লিখলাম আমি। যাই হোক, ডন জুয়ান, এখানে মনে রাখবে যে আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, বিভিন্ন ওয়ার্ডস গুলো লেখা হয়েছিল। ওয়ার্ডস আমি এখানে লিখে রাখছি, ওয়ার্ডস, ঠিক আছে। কিটস, শেলি, এদের যে ওয়ার্ডস সেগুলো এখানে লেখা হয়েছিল। আরো একজন এখানে ইম্পর্টেন্ট রাইটার হচ্ছে জেন অস্টেন। তার নাম কি এখানে আছে? না, নেই, তবে আমি এখানে লিখে রাখছি অস্টেন, ঠিক আছে, অস্টেন। আচ্ছা, এখানে যে কি ফিচার্স সেটা হচ্ছে ইমোশন, ইমাজিনেশন, নেচার, প্যাশন, ঠিক আছে, ঠিক আছে, এসকেপিজম, এই সমস্ত ফিচার্স গুলো আমরা রোমান্টিক পোয়েট্রির মধ্যে পাই। মেজর অথার্স, মেজর অথার্স বা পোয়েটস কি আছে এখানে? ওয়ার্ডসওয়ার্থ, জেন অস্টেনের নাম তো আমি বললাম, কোলরিজ, বাইরন, শেলি, কিটস, সাউদে, টমাস লাভ পিকক, এই ধরনের অনেক রাইটার কিন্তু ইম্পর্টেন্ট রাইটার আছে। আরো একটা ইম্পর্টেন্ট রাইটার যার নাম আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে চার্লস ল্যাম্ব, যার এসেস আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। তো এই গেল রোমান্টিক পিরিয়ড। আমরা চলে যাব নেক্সট পিরিয়ডে, সেটা হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান পিরিয়ড, এটা শুরু হচ্ছে 1837 টু 1901। এখানে মনে রাখবে অনেক বইয়ে তোমরা দেখতে পাবে যে ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে 1830, কোনোটা 32। এই সমস্ত ভ্যারিয়েশনস কিন্তু অনেক জায়গায় দেখতে পেতে পারো। এগুলো নিয়ে কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই। আমরা ধরে নেব 1837 ইজ দ্য বিগিনিং অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে আমরা নোটেবল ওয়ার্কস কি পাচ্ছি না? অলিভার টুইস্ট বাই চার্লস ডিকেন, টেস অফ ডি ওভারভাইলস, থমাস হার্ডি, ঠিক আছে। এই সমস্ত টেক্সটগুলো, এখানে জাস্ট দুটো টেক্সট রাখা হয়েছে তোমাদের রেফারেন্সের জন্য। আমরা যখন ডিটেলসে আলোচনা করবো তখন প্রচুর টেক্সটের নাম আমরা পড়বো। কি ফিচার্স, what are the key features of Victorian period? Social realism and morality। এবং এই সময় মনে রাখবে যে ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস বইটা পাবলিশ হয়েছিল, এবং রিলিজিয়ান এবং সায়েন্সের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু এই সময় আমরা বিভিন্ন লিটারেচারে দেখতে পাই। ডুয়ালিজম ব্যাপারটা কিন্তু এই সময়ের লিটারেচারে আমরা দেখতে পাই। এখানে মেজর অথর্স কার কার নাম আমরা পড়বো? ডিকেন্স, ব্রন্টে সিস্টার্স, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্টে, অ্যানি ব্রন্টে, ঠিক আছে, এই সমস্ত রাইটার্সদের নাম আমরা পড়বো। টেনিসন, হার্ডি, ঠিক আছে, প্রি রেফারেলাইট রাইটার্স, তারপরে তোমার ব্রাউনিং, ঠিক আছে, ব্রাউনিং, এই সমস্ত রাইটারদের নাম কিন্তু আমরা ডিটেলসে পড়বো ভিক্টোরিয়ান পিরিয়ডের আলোচনায়। চলো আমরা এবার পরের স্লাইডে চলে যাব। পরের পিরিয়ড হচ্ছে মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে ভিক্টোরিয়ানের পরেই 1901 টু 1947। এই এজটা তোমরা মনে রাখবে এবং ক্রনোলজিক্যালি প্রত্যেকটা এজের নাম কিন্তু মনে রাখা চাই। এবার আমরা এখানে নোটেবল ওয়ার্কস কি দেখতে পাচ্ছি? নোটেবল ওয়ার্কস: ইউলিসিস বাই জেমস জয়েস, দ্য ওয়েস্টল্যান্ড বাই টি.এস. এলিয়ট, ঠিক আছে, জেমস জয়েস, ওয়েস্টল্যান্ড বাই টি.এস. এলিয়ট,
এবং এলিয়টের প্রিলিউডস পোয়েমটাও তোমাদের সিলেবাসে আছে, তোমরা অলরেডি জানো, সেটাও তোমাদের পড়তে হবে। এবং এখানে এই মডার্ন পিরিয়ডের কি কি ফিচার্স, মেইন যে বিষয়টা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন। একদম নতুন ধরনের লেখা, নতুন টেকনিকের লেখা, সেগুলো আমরা পাবো। যেমন একটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস, একদম ন্যারেটিভ টেকনিক, একদম নতুন ধরনের একটা ন্যারেটিভ টেকনিক কিন্তু আমরা এই স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মধ্যে দেখতে পাবো। এখানে যে মেজর অথর্স, জয়েস এলিয়টের নাম তো অলরেডি বললাম, আরো কিছু রাইটার যেমন ভার্জিনিয়া উলফ, জর্জ অরওয়েল, ডাব্লিউ.বি. ইয়েটস তোমরা বলতে পারো, এই সমস্ত রাইটার্সদের নাম কিন্তু আমরা ডিটেলসে পড়বো মডার্ন পিরিয়ডের মধ্যে। তোমরা পিরিয়ডের যে টাইম লাইন সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট ভিডিওতে আমরা চলে যাব এবং সেখানে আমরা পোস্ট মডার্ন পিরিয়ড বা পোস্ট মডার্ন এজ নিয়ে আলোচনা করবো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে শুরু হচ্ছে পোস্ট মডার্ন এজ এবং একদম কন্টেম্পোরারি সময় পর্যন্ত চলছে পোস্ট মডার্ন পিরিয়ড। এখানে নোটেবল ওয়ার্কস কি, 1984 বাই জর্জ অরওয়েল, অ্যানিমাল ফার্ম 1984, এগুলো জর্জ অরওয়েলের লেখা। ওয়েটিং ফর গডট বাই স্যামুয়েল বেকেট, মিডনাইট চিলড্রেন বাই সালমান রুশদি। এই সমস্ত রাইটারের নামগুলো এখানে লেখা আছে, অরওয়েল, বেকেট, রুশদি, মার্গারেট অ্যাটউড, ঠিক আছে। এই সমস্ত রাইটারের নামগুলো আমরা ডিটেলসে পড়বো। এখানে কি কি ফিচার্স আমরা দেখতে পাই না, আইরনি, মেটাফিকশন, ফ্র্যাগমেন্টেশন, অ্যালিনিয়েশন, এই সমস্ত ফিচার্স গুলো আমরা পোস্ট মডার্ন লিটারেচারের মধ্যে দেখতে পাই। পোস্ট মডার্ন লিটারেচারের মধ্যেও আমরা এক্সপেরিমেন্টেশন দেখতে পাই। তো এই গেল তোমাদের এজ ডিভিশন, বিভিন্ন এজ সম্পর্কে আমরা খুবই ক্ষুদ্রভাবে আলোচনা করলাম। এর পরের যে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, আমি একদম এজ অফ চসার থেকে পোস্ট মডার্ন যে পিরিয়ড, পুরো টাইম লাইনটা, পুরো হিস্ট্রি অফ লিটারেচার আমি সিরিজ আকারে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে পাবলিশ করব। তাতে আমার যতগুলো ভিডিও লাগে আমি দেব। তোমরা হিস্ট্রি অফ লিটারেচার নিয়ে কোনো টেনশন করবে না, একদম ইজি এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে হিস্ট্রি অফ লিটারেচারকে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। শুধু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা ভিডিওটিকে লাইক করে দিও প্রত্যেকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটি প্রেস করে দিও যেন এর পরের যে ভিডিও যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করে রাখি, যেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে ডেইলি 9:30 PM আমরা কন্ডাক্ট করছি ফ্রি কুইজ ফর পিএসসি মাস্টার মিস্টার্স এক্সাম। তাই তোমরা যারা এই ভিডিও লেকচারগুলো দেখছো, তোমরা নিজেদের পারফরমেন্সকে ওখানে যাচাই করে নিতে পারো একটা ফ্রি কুইজের মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশনে আমি চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।